অপরূপ সৌন্দর্য রহস্যের বিশাল এক আধার। আর এই অপরূপ সৌন্দর্যের সমুদ্রকে কেন্দ্র করে মানুষ নানা রকমের ব্যবসা বাণিজ্য গড়ে তোলে। কিন্তু এই সমুদ্র যদি হিংস্র হয়ে ওঠে, যদি কোনো দৈত্যাকার দানব বেরিয়ে আসে সেই সমুদ্র থেকে, তখন মানুষ কি পারবে সেই সমুদ্রে টিকে থাকতে? ঠিক এমনই একটি সত্য ঘটনা নিয়ে 2015 সালে মুক্তি পেয়েছে ইন দ্য হার্ট অব দ্য সি। 1820 সালের দিকে ঘটে যাওয়া একটি মর্মান্তিক সত্য ঘটনার উপর ভিত্তি করে এই সিনেমাটি তৈরি করা হয়েছে। মানুষ স্বার্থের লোভে কিভাবে নিষ্পাপ প্রাণী দ্বারা নিজের বিপদ ডেকে আনে তা এই সিনেমাতে দেখানো হয়েছে। আর এই মুভিটি তৈরি করেছিলেন হলিউডের বিখ্যাত ডিরেক্টর রন হাওয়ার্ড। আর এই সিনেমাটি এখন পর্যন্ত বক্স অফিসে কালেকশন করেছে $100 মিলিয়ন। সিনেমাটির IMDb রেটিং হচ্ছে 6.9। এই সিনেমাটি আমার দেখা মতে সব থেকে রোমাঞ্চকর একটি সিনেমা। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে মূল গল্পে চলে যাই। ফেব্রুয়ারি 1850, ন্যান্টাকেট আইল্যান্ড। ওই সময়ের একজন জনপ্রিয় গল্পকার ছিলেন হারমান মেলভিল। তিনি একটি নতুন গল্পের খোঁজে এই শহরে আসেন। তিনি আসছেন থমাস নিকারসন নামক এক ব্যক্তির কাছে। থমাসের স্ত্রী মেলভিনকে দেখে কাস্টমার মনে করেছিলেন। তখন মেলভিন তার পরিচয় দেয় আর বলে, আমি থমাস নিকারসনের কাছে এসেছি। তখন থমাসের স্ত্রী মেলভিনকে তার স্বামীর কাছে নিয়ে যায়। মেলভিন থমাসের কাছে এসে অবিশ্বাস্য রোমাঞ্চকর ঘটনাটি জানতে চায়, যে ঘটনাটি থমাস এখন পর্যন্ত কাউকে বলেনি, যে ঘটনায় থমাস সহ অল্প কিছু লোক প্রাণে বেঁচে পেরেছিলেন। এই পুরো সত্য ঘটনাটি মেলভিন থমাসের কাছ থেকে জানতে চান, কিন্তু দেখা যায় মেলভিলের কথায় থমাস কোনোভাবে রাজি হচ্ছিল না। তখন দেখা যায় থমাস মেলভিনকে অপমান করতে থাকে, এই বাড়ি ছেড়ে চলে যেতে বলে। কিন্তু মেলভিন সবকিছু এড়িয়ে যেয়ে অধীর আগ্রহে অপেক্ষা করেছিল পুরো গল্পটি শোনার জন্য। এমনকি তার কাছে থাকা সব টাকা পয়সাও দিয়ে দিতে চান সে গল্পটি শোনার জন্য। এবার থমাস অনেকটাই রেগে যান, মেলভিলকে এই বাড়ি থেকে চলে যেতে বলে। কিছুক্ষণ পর দেখা যায় থমাসের স্ত্রী থমাসকে কনভিন্স করার চেষ্টা করছে। থমাসের স্ত্রী বলে যে এই অর্থগুলো এখন আমাদের খুব প্রয়োজন, এই ঘটনাটি এখন লুকিয়ে রেখেই আর কি হবে। অবশেষে থমাস রাজি হন। তখন থমাস মেলভিলকে ডাকে আর বলে, আমি তোমাকে ততটাই শোনাবো যতটা তুমি সহ্য করতে পারবে, কারণ এর চেয়ে বেশি তুমি সহ্য করতে পারবে না। থমাস আরো বলেছে এইটা কোনো বাচ্চাদের গল্প নয়, এটা ভীষণ দুঃখের একটা গল্প। এইটা আমার জীবনের হৃদয় বিদারক ঘটনা যা আমার পুরো জীবনকে পাল্টে দিয়েছে। এরপর থমাস তার গল্প শোনাতে শুরু করে। সময়টা তখন 1820 সাল, যে সময় সমুদ্রের পাশে গড়ে তোলা বাণিজ্যিক বন্দরগুলো ভালোই ব্যবসা করতে পারছিল। তখন সেই অঞ্চলে নানা রকমের মাছ সহ তিমি মাছও শিকার করা হতো, কারণ সেই সময় তিমি মাছের মাংস এবং তেলের খুব দাম ছিল। তাই তারা তিমি মাছের তেলের এবং মাংসের ব্যবসা করত। আর এই তিমি মাছকে কেন্দ্র করে অনেক কোম্পানি গড়ে ওঠে, যারা দেশের বাইরে তিমি মাছের তেল রপ্তানি করত। তেমন একটি অয়েলিং কোম্পানিতে চাকরি করত ওয়েন চেজ, যা এই সিনেমার প্রধান চরিত্র। ওয়েন ছিলেন একজন কৃষক পরিবারের সন্তান। সে আজ অনেক খুশি কারণ তার প্রমোশন হতে যাচ্ছে। তাই ওয়েন বন্দরে চলে আসে কোম্পানির কর্মকর্তাদের সাথে কথা বলতে। কোম্পানির কর্মকর্তারা তাকে জানান এবার সেরা অয়েলিং জাহাজ কোম্পানির পক্ষ থেকে সমুদ্রে পাঠানো হবে আর তাকে প্রধান অফিসার হিসেবে দায়িত্ব দেওয়া হবে। কিন্তু ওয়েন কোম্পানি কর্মকর্তাদের এই সমস্ত কথা শুনে অনেকটাই নিরাশ হয়ে যায়, কারণ তাকে গত বছর বলা হয়েছিল এবছর তাকে ক্যাপ্টেনের দায়িত্ব দেওয়া হবে। কিন্তু দেখা যায় ক্যাপ্টেন হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে জর্জ পোলার্ডকে। জর্জ পোলার্ড ছিল মূলত ওই কোম্পানির মালিকের ছেলে। তখন ওয়েন ভালোভাবে বুঝে যায় যে জর্জ পোলার্ড অনেক প্রভাবশালী হওয়ার কারণে তাকে জাহাজের ক্যাপ্টেন বানানো হয়েছে। তখন ওয়েন অনেকটাই রেগে যায়। তখন ওইখানে থাকা কর্মকর্তারা বলে যে এবার যদি প্রচুর পরিমাণে তেল নিয়ে আসে তাহলে পরবর্তীতে তাকে ক্যাপ্টেনের দায়িত্ব দেওয়া হবে। যেহেতু ওয়েন ছিলেন একজন দক্ষ ইঞ্জিনিয়ার, তাই ওই কোম্পানির লোকজন তার বেতন বাড়িয়ে দেয়। তাই সে মেনে যায়। তাই ওয়েন কোম্পানির কর্মকর্তাদের কাছে একটি লিখিত দলিল চায় যেন তাকে পরবর্তীতে জাহাজের ক্যাপ্টেন বানানো হয়। পরের দিন সকালে ওয়েন তার সফরে যাওয়ার জন্য প্রস্তুত হয়। এবার দেখা যায় তার স্ত্রী তাকে বিদায় জানায়। যাই হোক না কেন সে যেন ঠিক মতো ফিরে আসে। তখন তার স্ত্রী তার গলায় একটি লকেট পরিয়ে দেয়। অন্যদিকে ক্যাপ্টেন জর্জ এই যাত্রায় নিজেকে প্রস্তুত করে নেন। তার পিতা বলেন, আমরা এত বছর যে সফলতা পেয়ে আসছি তা তোমাকে ধরে রাখতে হবে। মনে রাখবে তুমি একজন ক্যাপ্টেন আর তোমার গাম্ভীর্য যেন বজায় থাকে। একে একে সবাই বন্দরে চলে আসে। জাহাজের সকল কর্মচারীরা তাদের পরিবার থেকে বিদায় নেয়। এইদিকে দেখা যায় ওয়েনের বউ অশ্রুসিক্ত চোখে ওয়েনকে বিদায় দেয়। কিছুক্ষণ পর দেখা যায় জাহাজের কর্মচারীদের সাথে 14 বছরের একটি এতিম শিশু উঠেছে, যার নাম থমাস, যে এখন মেলভিলকে এই গল্পটি শোনাচ্ছে। কিছুক্ষণ পর তারা সেই সময় সব থেকে বড় জাহাজটি নিয়ে সমুদ্রের উদ্দেশ্যে রওনা হয়। এই সেই সামুদ্রিক জাহাজ যার নাম এসেক্স। কিছুক্ষণ পর দেখা যায় থমাসের এই প্রথম সমুদ্রে যাত্রা হওয়ায় থমাস অনেকটাই উচ্ছ্বাস ছিল।
কিছুক্ষণ পর থমাস সেখানে আরেকজন জাহাজের কর্মকর্তার উপর নজর পড়ে, যার নাম ছিল ম্যাথিউ জয়। থমাস খেয়াল করে ম্যাথিউ জয়ের গলায় তিমি মাছের দাঁতের একটি লকেট। তখন থমাস মনে মনে চিন্তা করে তার গলায় হয়তো এরকম লকেট থাকবে। কিছুক্ষণ পর ওয়েন তার বাল্যকালের বন্ধু জয়ের সাথে দেখা হয়। ওয়েন জয়ের সাথে কথা বলতে বলতে একটা সময় ওই জায়গায় জাহাজের ক্যাপ্টেন জর্জ চলে আসে। তখন ওয়েন জর্জের সাথে পরিচয় হয়। তখন জর্জ ওয়েনকে বোঝানোর চেষ্টা করছে যে সে জাহাজের যোগ্য ক্যাপ্টেন। অন্যদিকে ওয়েন ক্যাপ্টেন না হওয়ার কষ্টটা লুকিয়ে রাখছিল। এবার দেখা যায় জাহাজটি বেশ কিছু দূর যাওয়ার পর একটা সমস্যা দেখা দেয়। জাহাজটি হঠাৎ সমুদ্রের মাঝে আটকে যায়। ওয়েন যেহেতু একজন দক্ষ ইঞ্জিনিয়ার ছিল, তাই সে বুদ্ধি খাটিয়ে সমস্যাটি সমাধান করে দেয়। কিন্তু এখানে দেখা যায় ওয়েন যেহেতু একজন দক্ষ ইঞ্জিনিয়ার, তার কর্মকাণ্ড দেখে জাহাজের সবাই ওয়েনের প্রশংসা করতে শুরু করে। কিন্তু এসব দেখে ক্যাপ্টেন জর্জের অনেকটা জেলাসি ফিল হয়। রাতে তারা সবাই যখন একসাথে খাবার খাচ্ছিল, তখন ক্যাপ্টেন জর্জ ওয়েনকে নানাভাবে অপমান করতে শুরু করে। জর্জ ওয়েনকে বলে সে একজন কৃষক ঘরের সন্তান, তাই ওকে যথেষ্ট সম্মান দেওয়া হয়। কিন্তু ওর বাবা এতটা সম্মান পাওয়ার যোগ্যতা রাখে না, কারণ সে তো অনেক ছোটবেলায় ওয়েনকে ছেড়ে চলে গিয়েছিলেন। জর্জের এমন কথাগুলো ওয়েনের অনেক খারাপ লাগে। জর্জ জাহাজের ক্যাপ্টেন হওয়ার কারণে সে কিছুই বলতে পারে না। তখন ওয়েন কিছু না বলেই সে খাবার টেবিল থেকে উঠে যায়। যাওয়ার আগে বলে কাল সকালে আমাদের তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হবে। কিছুক্ষণ পর ওয়েন চলে আসে কর্মচারীদের সাথে কথা বলার জন্য। আর জাহাজের কর্মচারীদের খাবার দেখে বোঝা যায় যে এইখানে গরিবদের তেমন কোনো মূল্যায়ন করা হয় না। জাহাজের শুকনো খাবার আর জলীয় আবহাওয়ায় থমাস অনেকটাই অসুস্থ হয়ে পড়ে। তখন ওয়েন থমাসকে খেয়াল করে আর তাকে নিয়ে জাহাজের উপর চলে আসে। একটি ছোট ব্যায়ামের মাধ্যমে তাকে স্বাভাবিক করে তোলে। ওয়েন বলে, এটাই এখন তোমার পরিবার। আমি আশা করছি আশেপাশের পরিবেশের সাথে নিজেকে মানিয়ে নিতে পারবে। পরের দিন সকালে ওয়েন খেয়াল করেছে সমুদ্রের আবহাওয়া বেশি সুবিধাজনক নয়। ওয়েন কর্মচারীদের বলে তাড়াতাড়ি পালগুলো নামিয়ে ফেলতে, জাহাজটি যেন ধীরে গতিতে যেতে পারে। কিছুক্ষণ পর দেখা যায় ক্যাপ্টেন জর্জ সেই জায়গায় উপস্থিত হন। এভাবে কর্মচারীদের উপর ওয়েনের প্রভাব খাটানোটা ক্যাপ্টেন জর্জ কোনোভাবেই মেনে নিতে পারে না। ক্যাপ্টেন জর্জ ওয়েনকে আদেশ করেন যে জাহাজের সব পাল আবার তুলে দিতে। ওয়েন জর্জের এমন কথা শুনে জর্জকে বোঝানোর চেষ্টা করে যে আমাদের সামনে আগানো আর ঠিক হবে না। উত্তরে জর্জ বলে যে তারা গন্তব্য থেকে অনেক দূর পিছিয়ে আছে। তখন ওয়েন আর কোনো উপায় না পেয়ে ক্যাপ্টেনের কথা মতো জাহাজের পাল তুলে দেয়। জাহাজ আবার গতিতে ছুটতে থাকে। কিছুক্ষণ পর দেখা যায় সমুদ্রের চারপাশের আবহাওয়া পরিবর্তন হতে শুরু করে। পুরো সমুদ্রে বড় ধরনের একটা ঝড় শুরু হয়ে যায় আর জাহাজটি ঝড়ের কবলে পড়ে যায়। কিছুক্ষণের মধ্যে দেখা যায় যে জাহাজটি ঝড়ের কবলে পড়ে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। ঝড়ের কবলে পড়ে জাহাজের অনেকগুলো পাল ছিঁড়ে পড়ে গেছে। তখন ওয়েন ক্যাপ্টেনকে বোঝানোর চেষ্টা করে যে আমাদের আর সামনে আগানো ঠিক হবে না, তা না হলে যে কোনো সময় আমাদের জাহাজটি তছনছ হয়ে যাবে। তাই ওয়েন পাল নামিয়ে জাহাজটি থামিয়ে দিতে চায়, কিন্তু ক্যাপ্টেন তা করতে দেয় না। সে বলে ঝড়ের মধ্যে জাহাজটি এগিয়ে নিতে। কিছুক্ষণ পর জাহাজটি বিশাল একটি ক্ষতির সম্মুখীন হয়, সাথে জাহাজের কর্মচারীরা অনেকে আহত হয়। তাই ওয়েন ক্যাপ্টেনের কথা অমান্য করে জাহাজের সকল পাল নামিয়ে দেয়। কিছুক্ষণ পর জাহাজটি থেমে যায়। ধীরে ধীরে তারা ঝড়ের হাত থেকে রক্ষা পায়। ঝড় শেষ হয়ে গেলে ক্যাপ্টেন ওয়েনকে তার রুমে ডেকে নিয়ে আনেন। ক্যাপ্টেন বলেন আগামীকাল ভোরে আমরা ন্যান্টাকেট আইল্যান্ডে চলে যাব। আমাদের জাহাজটি মেরামত করতে হবে, আর তুমি আমাদের সাথে আসতে পারবে না, কারণ তুমি ক্যাপ্টেনের কথা অমান্য করেছ। তাই তোমাকে ন্যান্টাকেট আইল্যান্ডে নামিয়ে দেওয়া হবে। ওয়েন বলে এইটা কোনোভাবেই ঠিক না। আপনি পুরো জাহাজকে বিপদের মুখে ফেলে দিয়েছেন। জাহাজের যা ক্ষতি হয়েছে সেটা শুধু আপনার জন্য এবং আপনার আদেশের জন্য। তখন জর্জ বলে যে ওই সিদ্ধান্তটা সঠিক ছিল, কারণ কর্মচারীরা যেন যে কোনো প্রতিকূল পরিবেশে নিজেকে মানিয়ে নিতে পারে। তখন ওয়েন বলে তাই বলে আপনি আমাদের মৃত্যুর মুখে ঠেলে দেবেন আর শুধু ভাগ্যের দোহাই দিয়ে নিজের দোষ ঢেকে রাখবেন না। তখন জর্জ খেপে যায় আর বলে তুমি জানো তুমি কার সাথে কথা বলছো? আমি ক্যাপ্টেন জর্জ, এই জাহাজের ক্যাপ্টেন। হতে পারো তুমি একজন অভিজ্ঞ নাবিক, কিন্তু এখন আমি তোমার ক্যাপ্টেন। তুমি এখানে একজন সাধারণ মানুষ ছাড়া আর কিছুই না। তখন ওয়েন পরিস্থিতি বুঝতে পারে আর জর্জকে শান্তভাবে বোঝায়। তখন ওয়েন বলে আমরা অনেক দূর থেকে এখানে এসেছি, এখন আমরা নিজেদের মধ্যে ঝগড়া করে যদি খালি হাতে ফিরে যাই তাহলে অনেক বড় ভুল হবে স্যার। এখন আমাদের উচিত হবে একসাথে কাজ করা, যাতে আমরা তিমি মাছের তেল দিয়ে এই পুরো জাহাজ ভরে ফেলতে পারি আর 1 বছরের মধ্যে তেল নিয়ে আমরা বাড়ি পৌঁছাতে পারি। অবশেষে জর্জ ওয়েনের কথায় রাজি হন। এইভাবে আটলান্টিক মহাসাগরের বুকে এগিয়ে যেতে শুরু করে এসেক্স জাহাজ।
দেখতে দেখতে এইভাবেই কেটে যায় 3 মাস, কিন্তু এখন পর্যন্ত তারা তিমি মাছের কোনো দেখা পায় না। অবশেষে একদিন দেখা গেল অনেক বড় তিমি মাছের একটি ঝাঁক, যা দেখে জাহাজের সবাই উল্লাসে ফেটে পড়ে। তখন জাহাজের সবাই নৌকা নিয়ে বেরিয়ে পড়ে তিমি শিকার করতে। 3টি নৌকো নিয়ে তিমির ঝাঁকটিকে পুরোপুরিভাবে ঘিরে ফেলে। একটি বড় স্বাস্থ্যবান ওয়েল তিমিকে নির্বাচন করা হয়। একটি সুরক্ষিত জায়গায় গিয়ে লোহার একটি বল্লম ছোড়া হয় তিমির দিকে। কিছুক্ষণ পর দেখা যায় যে লোহার বল্লমটি তিমির পিঠে গিয়ে লাগে, যার ফলে তিমিটি আহত হয়। সঙ্গে সঙ্গে তিমিটি সমুদ্রের গভীরে যেতে শুরু করে। কিন্তু যখন তিমিটি শ্বাস নেওয়ার জন্য সমুদ্রের উপর চলে আসে, তখন তিমিটিকে আরো কয়েকটি লোহার বল্লম দিয়ে আঘাত করে তিমিটিকে পুরোপুরিভাবে শিকার করে ফেলে। তখন তারা প্রথম তিমি শিকার করার ফলে সবাই একসাথে আনন্দ উল্লাস করতে থাকে। কিছুক্ষণ পর তারা নৌকা করে তিমিটিকে জাহাজে নিয়ে আসে এবং তিমিটির মাথা ও শরীর থেকে তেল বের করা হয়। কিন্তু মাথার ভেতর জায়গা কম থাকায় অনেক কর্মচারী ঢুকতে পারে না। জাহাজের কর্মচারীদের মধ্যে সবথেকে ছোট আর সরু ছিলেন থমাস। তাই থমাসকে ভিতরে ঢুকিয়ে বাকি সব তেলগুলো বের করানো হয়। অ্যাটলান্টিকে যদিও একটি তিমি শিকার করতে পেরেছিল, কিন্তু প্রশান্ত মহাসাগরে কোনো তিমি মাছ খুঁজে পাওয়া যাচ্ছিল না। এভাবে কেটে যায় বহু মাস। মাছ না পাওয়ার কারণে তখন দেখা যায় ক্যাপ্টেন জর্জ নিজেকে গুটিয়ে নিয়েছিল, আর ওয়েনকে দেখা যায় অনেকটাই হতাশা হয়ে পড়েছে।